আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ডিসি মেশিনের ফার্স্ট ক্লাস। ওকে, তো আমাদের হচ্ছে আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, সেটা হচ্ছে ডিসি মেশিনের ফার্স্ট ক্লাস। তো আমরা ডিসি মেশিন নিয়ে আলোচনা করবো মূলত। তো ফার্স্ট ক্লাসে আমরা যতটুকু পারি সিলেবাসটা বোঝানোর ট্রাই করবো, প্লাস হচ্ছে যতটুকু আগানো যায় সেগুলো নিয়ে আলোচনা করবো আর কি। হ্যাঁ, ওকে। ডিসি মেশিনে মূলত আমাদের দুইটা টপিকই আছে, একটা হচ্ছে ডিসি জেনারেটর আর হচ্ছে ডিসি মোটর আর কি। এই দুইটা টপিকই হচ্ছে আমাদের ডিসি মেশিনের ক্ষেত্রে পড়া লাগে আর কি, বিশেষ করে সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে। আচ্ছা, প্রথমে যদি আমরা ডিসি মেশিন শুরু করতে চাই, তাহলে প্রথমে আমরা হালকা পাতলা যেহেতু মেশিন পার্ট শুরু করতেছি, মেশিন পার্ট শুরু করলে যে সরাসরি ডিসি মেশিনে চলে যাওয়া যায় এটা না, আমরা একটু মেশিন সম্পর্কে জানি। মেশিন সম্পর্কে জানার পর টপিক ওয়াইজ আমরা ডিসি মেশিন যেহেতু করতেছি ডিসি মেশিনে আসবো। তো ফার্স্ট হচ্ছে আমাদের মেশিন সম্পর্কে জানতে হবে মেশিন কি। তো আমরা মেশিন সম্পর্কে মোটামুটি সবাই জানি। মেশিন হচ্ছে এমন একটা যন্ত্র যেটা আমাদের দৈনন্দিন জীবনের যত প্রকার কাজ আছে, অনেক কাজ আছে যেটা সহজ করে দিছে আছে। মোট কথা একটাই জেনারেল সংজ্ঞা হিসেবে দিতে পারি, মেশিন হচ্ছে আমাদের যেই কাজগুলোকে খুব সহজে তারা করে দিচ্ছে সেগুলো হচ্ছে মেশিনের, যে কোনো টাইপের হতে পারে আর কি। তো এই মেশিনটা আমরা যদি ইলেকট্রিক্যাল সেক্টরে চিন্তা করি, সেই ইলেকট্রিক্যাল সেক্টরে মেশিনটা সাধারণত দুইটা অংশে ভাগ করছে। একটা হচ্ছে স্ট্যাটিক চিন্তা করি, স্ট্যাটিক মেশিন চিন্তা করি, আর হচ্ছে রোটেটিং ইলেকট্রিক মেশিন। ওকে, তা আমরা যে ডিসি মেশিন আলোচনা করব সেই ডিসি মেশিনটা সাধারণত এই রোটেটিং ইলেকট্রিক মেশিন থেকে আসতেছে। কারণ আমরা রোটেটিং ইলেকট্রিক মেশিনের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মোটর আর হচ্ছে জেনারেটর। আর স্ট্যাটিক মেশিনটা সাধারণত আমাদের ট্রান্সফর্মার চিন্তা করি না। স্ট্যাটিক মানে বোঝাচ্ছে যেটা স্থির অবস্থায় আমাদের কাজগুলোকে, মানে স্থির থেকে আমাদের কাজগুলোকে সহজ করবে। যেমন আমি ট্রান্সফর্মার যদি চিন্তা করি, ট্রান্সফর্মার কি করে, আমরা কিন্তু ট্রান্সফর্মার কোনো জায়গা থেকে পরিবহন বা ঘূর্ণের অংশ চিন্তা করি না, বা ঘূর্ণের অংশ নাই, সে একটা নির্দিষ্ট স্থির থেকে আমাদের কাজগুলোকে সহজ করছে, ভোল্টেজ সিস্টেম বা ডাউন করতেছে। আর আমি রোটেটিং ইলেকট্রিক মেশিন বলতেছি যে অংশের ভিতরে বা যেই যন্ত্রগুলোর ভিতরে কি থাকবে, রোটেটিং অংশ থাকবে আর রোটেট করবে আর কি। তো এইগুলোকে আমি রোটেটিং ইলেকট্রিক মেশিন বলতেছি। আর রোটেটিং ইলেকট্রিক মেশিনের মধ্যে হচ্ছে আমাদের কি মোটর আছে এবং কি জেনারেটর আছে। এবং এই মোটরগুলোর ভিতরে আমরা কি জানি, মোটরগুলোর ভিতরে আবার দুই প্রকার আছে। একটা হচ্ছে আমাদের এসি মোটর আছে, এসি মোটরও আছে, আর একটা হচ্ছে আমাদের ডিসি মোটর। সিমিলারলি ভাবে এই জেনারেটরের ভিতরে দুইটা অংশ আছে, একটা হচ্ছে ডিসি জেনারেটর আর একটা হচ্ছে এসি জেনারেটর। এখন আমাদের মূলত আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টোটাল এই ডিসি মোটর এবং কি ডিসি জেনারেটর, এই টপিক নিয়ে আলোচনা করব আমরা, যেহেতু আমরা ডিসি মেশিন শুরু করতেছি। আর এখানে এসি মোটর, এসি জেনারেটর সেগুলো পড়বে। আবার স্ট্যাটিক মেশিনের মধ্যে ওখানে ট্রান্সফরমার আসতেছে, ট্রান্সফরমার পড়াবে। এখানে মোটরের ভিতরে আরও অনেক প্রকার ভাগ আছে, জেনারেটরের ভিতরে আরও অনেক প্রকার ভাগ আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা। যেহেতু আমরা মানে এসি পার্টে এসি জেনারেটর কতগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে, প্লাস ওগুলো নিয়ে প্রবলেম সলভ হবে। ডিসি মোটরের ক্ষেত্রে আমাদের এসি পার্টের ওখানে এসি মোটরের যত প্রকার আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। আর আমরা যেহেতু ডিসি মোটর পড়বো বা ডিসি মেশিন আমরা শুরু করব, তাহলে এই যে অংশটুকু আছে এই দুইটা অংশ নিয়ে আমি কি করব তোমাদের সাথে আলোচনা করব। তাহলে এটাকে আমরা, এই অংশটুকু আমরা বলতেছি ডিসি মেশিন। তাহলে এই ডিসি মেশিন নিয়ে আমরা কি করব, এখন আমাদের আজকের আলোচনা শুরু হবে আর কি।
তো আমি এই জন্যই বাকিগুলো জাস্ট দেখাইলাম কোথা থেকে কীভাবে আসতেছে। আমরা মূলত এই দুইটা অংশ নিয়ে আলোচনা করবো। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের যেটা আলোচনা সেটা হচ্ছে ডিসি মোটর এবং ডিসি জেনারেটর। এটা আসছে কোথা থেকে? ডিসি মেশিন থেকে। এখন ডিসি মেশিন কেন বলতেছি সেটাও আমি বলতেছি, আর কোনটাকে এসি মেশিন বলতেছি এটা একটু পার্থক্য আমি বলে দিচ্ছি, কেন আমরা সেটাকে ডিসি বলতেছি, কেন আমরা সেটাকে এসি বলতেছি। এখন আমি যদি মূলত ফার্স্টেই আসি, আমাদের যেই ডিসি মেশিনে চিন্তা করতেছি, তো ডিসি মেশিনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ডিসি মোটর আর হচ্ছে আমাদের ডিসি জেনারেটর। এখন এটাকে আমি ডিসি কেন বলতেছি? ডিসি এই জন্যই বলতেছি, যদি আমরা শুধু মেশিন বলতাম তাহলে শুধু মেশিনে মোটর আর জেনারেটর বলতেছি। তাহলে মোটরের ক্ষেত্রে হচ্ছে কি, মোটর আমরা কি করি, মোটরে সাধারণত মেকানিক্যালকে ইলেকট্রিক্যালে, মোটরে কি করা হয়, ইলেকট্রিক্যালকে মেকানিক্যালে রূপান্তর করা হয়। ইলেকট্রিক্যালকে আমরা মেকানিক্যালে রূপান্তর করবো, জেনারেটরে মেকানিক্যালকে ইলেকট্রিক্যালে রূপান্তর করব। এখন আমি যদি জেনারেটর চিন্তা করি, তার মানে এই যে ইলেকট্রিক্যালে রূপান্তর করতেছি, এই রূপান্তর ইলেকট্রিক্যালটা যদি আমি ডিসিতে পাই তাহলে সেটা কি? ডিসি জেনারেটর। আর এই রূপান্তরিত ইলেকট্রিক্যালটা যদি আমি এসিতে পাই তাহলে সেটা কি? এসি জেনারেটর। সিমিলারলি ভাবে মোটরে কি করতেছি, আমি ইলেকট্রিক্যাল সাপ্লাই দিচ্ছি, মেকানিক্যাল পাচ্ছি। তা আমি যদি সাপ্লাইটা ডিসিতে দেই, সাপ্লাইটা কি দেই? ডিসি দেই, মেকানিক্যাল পাবো আর কি। তাহলে এখানে যদি ডিসি দেই তাহলে কি সেটা আমাদের হবে কি? ডিসি মোটর। আর এখানে যদি এসি দেয় তাহলে সেটা কি হবে? এসি মোটর হবে। জাস্ট সাপ্লাই এর উপর ডিপেন্ড করে আমরা কি পারতেছি, এসি অথবা ডিসি পাইতেছি আর কি। তো এখানে এসি নিয়ে আমাদের কোনো কথা নাই, আমাদের কথায় সম্পূর্ণ কি নিয়ে? ডিসি নিয়ে। তাহলে আমরা সবসময় ডিসি নিয়ে আলোচনা করবো, কারণ আমরা ডিসি মেশিনই পড়বো আমার টপিকে, বা লাস্ট যেই আমরা টপিক শুরু করতেছি টপিকটি হচ্ছে আমাদের কি? ডিসি মেশিন আর কি। ওকে, তাহলে আমি ফার্স্ট হচ্ছে কি বলতেছি, ডিসি মেশিন। ডিসি মেশিনের মধ্যে আছে ডিসি মোটর এবং কি ডিসি জেনারেটর। তাহলে আমি দুইটা যদি ওভারভিউ চিন্তা করি, ডিসি মোটর জিনিসটা কি, ডিসি জেনারেটর জিনিসটা কি, তাহলে আমি যদি ডিসি মোটর নিয়ে চিন্তা করি, ডিসি মোটর হচ্ছে এমন একটি মেশিন যে কি করবে, ইলেকট্রিক্যাল সাপ্লাইকে কি করবে? মেকানিক্যালে রূপান্তর করবে। সেটা হচ্ছে আমাদের কি? ডিসি মোটর। আর আমি এগুলো লিখে দিব, সমস্যা নাই, জাস্ট আমি ওভারভিউ করার জন্য বলতেছি। আর ডিসি জেনারেটরগুলো কি করতেছে? ডিসি জেনারেটর হচ্ছে আমাদের কি? মেকানিক্যালটাকে ইলেকট্রিক্যালে কি করবে? রূপান্তর করবে। মানে এটা এমন একটা মেশিন, যেই মেশিনের মাধ্যমে আমি যদি মেকানিক্যাল এনার্জি দেই, সেই মেকানিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কি করবে? রূপান্তর করবে। সেটা হচ্ছে আমাদের কি? ডিসি জেনারেটর। এখন আমাদের এই যে ডিসি মোটর এবং ডিসি জেনারেটর, এই ডিসি মোটর এবং ডিসি জেনারেটরের মধ্যে আমি কি কি টাইপ নিয়ে আলোচনা করব সেটা আমাদের দেখতে হবে। আমার কি প্রকারভেদ আছে সেই প্রকারভেদগুলো আমাদের কি করতে হবে? জানতে হবে আর কি। আমি ডিসি মোটর ডিসি জেনারেটর বিস্তারিত লিখবো, সমস্যা না, আমি জাস্ট প্রকারভেদগুলো আগে লিখি, তারপরে বিস্তারিতগুলো বলবো আর কি। তাহলে এখন ডিসি জেনারেটর ডিসি মোটর সেম প্রকারভেদ, এখানে যেই প্রকারগুলো আছে এখানে কি আছে? সেম প্রকারগুলোই আছে। তাহলে এই প্রকারগুলোর প্রথমত এই দুইটাকেই প্রথমত তিনটা ভাগে ভাগ করছি। প্রথম হচ্ছে self excited, separately excited,
আমাদের ডিসি মোটর অথবা ডিসি জেনারেটর যেই পার্টেই যায় না কেন তাদেরকে সাধারণত দুইটা ভাগে প্রথমে ভাগ করছে, একটা হচ্ছে সেলফ এক্সাইটেড আর হচ্ছে সেপারেটলি এক্সাইটেড। তো সেলফ এক্সাইটেড ভিতরে আবার তিনটা ভাগ আছে, সেটা হচ্ছে সিরিজ, শান্ট এবং কি কম্পাউন্ড উন্ড জেনারেটর। সরি, কম্পাউন্ড উন্ড জেনারেটর বললে জেনারেটর, মোটর বললে কি হবে, সেটা মোটর হবে। আর এই কম্পাউন্ড উন্ডটাকে আবার দুইটা ভাগ করছে, একটা লং শান্ট আর হচ্ছে কি শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর। তাহলে আমাদের মূলত যদি আমরা ডিসি মেশিনের আলোচনা করি তাহলে ডিসি মেশিনের মূল আলোচনা কয়টা প্রকার ভেদের মধ্যে আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এবং ছয়টা। এই ছয়টা সম্পর্কে আমাদের কি করতে হবে, বিস্তারিত জানতে হবে এবং এই ছয়টা সম্পর্কে আমাদের ম্যাথ করতে হবে। একটা হচ্ছে সিরিজ জেনারেটর বা সিরিজ মোটর, শান্ট জেনারেটর বা শান্ট মোটর, কম্পাউন্ড উন্ডের মধ্যে আছে লং শান্ট জেনারেটর বা লং শান্ট মোটর, লং শান্ট কম্পাউন্ড, শর্ট শান্ট কম্পাউন্ড আর হচ্ছে সেপারেটলি এক্সাইটেড কম্পাউন্ড। তাহলে এই যে পাঁচটা মোটর, এই পাঁচটা মোটর, কারণ এটার ভিতরে হচ্ছে চারটা, সেলফের ভিতরে কয়টা, চারটা, চার ভাগে ভাগ হয়েছে, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে। আর সেপারেটলি আলাদা একটাই জেনারেটর অথবা মোটর যদি চিন্তা করি তাহলে সেপারেটলি এক্সাইটেড মোটর হবে। তো এখানে হচ্ছে আমাদের ডিসি মোটর ফাইনালি মানে ডিসি মেশিন থেকে আসতেছে ডিসি মোটর থেকে ডিসি মেশিন থেকে আরেকটা আসছে, সেটা হচ্ছে কি ডিসি জেনারেটর। ডিসি মোটর এবং ডিসি জেনারেটরকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সেলফ এক্সাইটেড আর হচ্ছে সেপারেটলি এক্সাইটেড। আর সেলফ এক্সাইটেডকে আবার তিন ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সিরিজ, শান্ট আর হচ্ছে কম্পাউন্ড। আর কম্পাউন্ডকে দুই ভাগে ভাগ করছে, একটা লং শান্ট আর হচ্ছে কি শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর। এটা মূলত আমাদের হচ্ছে যেগুলো আমরা পড়বো আর কি, আলোচনা করবো, বা এই আমাদের ডিসি মেশিনে যে জিনিসগুলো জানতে হবে সেই জিনিসগুলো হচ্ছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে এবং প্রত্যেকটা সম্পর্কে আমাদের কি শিখতে হবে। প্রত্যেকটা সম্পর্কে অনেক প্রবলেম সলভ আছে, সেই প্রবলেম সলভগুলো কি করতে হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাস, এগুলো নিয়ে আলোচনা করবো আর কি। ওকে, তাহলে যদি আমরা এখন শুরু করি তাদের কনস্ট্রাকশন থেকে শুরু করে বা কিভাবে কি কাজ করে সেগুলা। ওকে, আমি যেহেতু জাস্ট ওভারভিউটা দিলাম আমরা কি কি পড়বো বা কোন টাইপগুলো পড়তে হবে এখানে বা ডিসি মেশিনের ক্ষেত্রে, সেগুলো আমি বললাম এতক্ষণ পর্যন্ত। এখন আমি মূল পড়াতে ঢুকবো আর কি। ওকে, তা আমরা যদি একটা ডিসি মেশিন চিন্তা করি বা ডিসি মেশিন কিভাবে কাজ করে সেগুলো দেখতে চাই, বা ডিসি মেশিনের কনস্ট্রাকশনগুলো কি, বা ডিসি মেশিনের ভিতরে কিভাবে আছে, সেই ডিসি মেশিন কিভাবে কাজ করে সেগুলো আমরা বিস্তারিত দেখতে পারবো, এবং কি ওয়েতে আমাদের ভোল্টেজ উৎপাদন করতেছে, বা ফ্যারাডেস লগুলো কি, লেন্স ল কি, ফ্লেমিং রুলসগুলো কি, এগুলোর মাধ্যমে কিভাবে আমি ভোল্টেজ বুঝতে পারবো যে এখানে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে কিভাবে বা ভোল্টেজটা উৎপাদন হচ্ছে কিভাবে, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই। তো আমি ফার্স্ট আসছি ডিসি মেশিনের কনস্ট্রাকশন। একটা ডিসি মেশিন এর কি থাকে, ডিসি মেশিনটা কিভাবে বুঝবো সেটা আমরা দেখবো। এখন ডিসি মেশিনে যদি কনস্ট্রাকশনে যাই, আমি যদি কনস্ট্রাকশনটা আঁকানোর ট্রাই করি,
এটা হচ্ছে আমাদের টার্মিনাল বক্স। আচ্ছা, আমি এখানে যেই ফিগারটা আঁকাইছি এটাই হচ্ছে আমাদের ডিসি মেশিনের যেই আমাদের কনস্ট্রাকশন ডায়াগ্রাম, সেটা হচ্ছে এরকম। এটা আমি তো জাস্ট একটা প্রস্থচ্ছেদ আঁকাইছি, আর এখানে পুরো মেশিনটা তো 3D আঁকানো পসিবল না, আমি জাস্ট একটা প্রস্থচ্ছেদ আঁকাইছি। আর একটা ডিসি মেশিনে আমাদের এই ভিতরে এই জিনিসগুলোই থাকে, সেটা হোক জেনারেটর হোক কি মোটর। কারণ মোটর আর জেনারেটরের মধ্যে পার্থক্য হচ্ছে কি, জাস্ট সাপ্লাইয়ের পার্থক্য। আমি যদি এটাকে একটা মোটর হিসেবে পরিচালনা করতে চাই, তাহলে মোটর হিসেবে পরিচালনা করলে আমি কি দিব, টার্মিনালে সাপ্লাই দিব, আমি শ্যাফটকে কি করতেছি, ঘুরাচ্ছি। আর এটাকে যদি আমি একটা জেনারেটর হিসেবে পরিচালনা করতে চাই, তো আমি শ্যাফটকে ঘুরাবো, টার্মিনালে কি পাবো, ইলেকট্রিক পাওয়ার পাবো, বা আমি বৈদ্যুতিক পাওয়ার পাবো এখানে। আর মোটর হিসেবে করলে কি, আমি এখানে বৈদ্যুতিক পাওয়ার দিব, আমি শ্যাফটের মাধ্যমে মেকানিক্যাল পাওয়ারটা পাবো। জাস্ট কনস্ট্রাকশন সেম, শুধুমাত্র আমাদের সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে আমি বলতেছি এটা একটা মোটর অথবা এটা একটা কি জেনারেটর। তো এখন আমি একটা মোটর অথবা জেনারেটর যদি চিন্তা করি, বা আমাদের তাদের কনস্ট্রাকশনটা যদি চিন্তা করি, কী কী জিনিস নিয়ে আমি একটা মোটর তৈরি করতে পারি, বা মোটর তৈরি করতে গেলে আমাদের কী কী জিনিসগুলো লাগবে, সেটা নিয়ে যদি আমি আলোচনা করি, ফার্স্ট যেটা লাগতেছে সেটা হচ্ছে, দেখো আমি এখানে বলছি ইয়োগ বা ফ্রেম বলতে পারি, এটাকে ফ্রেমও বলা যায়। ইয়োগ বা ফ্রেম হচ্ছে, তো আমরা একটা যে মোটর তৈরি করবো বা ডিসি মোটর বা ডিসি মেশিন যে তৈরি করব, কোনো একটা তো স্ট্রাকচার লাগবে। তাই স্ট্রাকচারের ভিতরে আমি কি করব, আমাদের বাকি ইকুইপমেন্টগুলো লাগাবো। আমি যদি স্ট্রাকচার না দেই, আমি যদি বাইরে থেকে যদি এরকম শক্ত কোনো স্ট্রাকচার যদি না লাগানো থাকে, এখানে আমি যে ভিতরে যে অংশটুকু দিয়েছি এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচার না দিলে আমি যদি ভিতরে যদি আর্মেচার, ব্রাশ বা কমিউটার এইসব যদি লাগাই দেই, এখন বাইরে থেকে যদি আলাদা একটা এক্সটার্নাল প্রেশার আসে বা এক্সটার্নাল কোনো কিছু চাপ আসে, তাহলে এই স্ট্রাকচার যদি না থাকে, ভিতরের জিনিসগুলো কি অটোমেটিকলি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই জিনিসগুলোকে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, মোটরের শেপ যাতে চেঞ্জ না হয়, ভিতরের জিনিসগুলো খুব মজবুতভাবে যেভাবে লাগানো আছে সেভাবেই যদি থাকে, তাহলে অবশ্যই কি রাখতে হবে, আমাকে একটা ইয়োগ বা ফ্রেম বা আলাদা একটা স্ট্রাকচার দাঁড় করাইতে হবে। সেই স্ট্রাকচারটাই হচ্ছে যে আমাদের ইয়োগ বা ফ্রেম। বাইরের যে স্ট্রাকচারটা আমি এখানে দিছি এটাই হলো সেই স্ট্রাকচার। তো আমাদের একটা ইয়োগ বা ফ্রেম থাকে। এখন ইয়োগ বা ফ্রেমের পরে আমি কি, ইয়োগ বা ফ্রেমের ওখানে আমি কি করি, পোল লাগাই। দেখেন পোল কি, পোলটা হচ্ছে আমি যে আর্মেচার ফিল্ড ওয়াইন্ডিংগুলো পেঁচাবো। ফিল্ড ওয়াইন্ডিং কেন পেঁচাবো, আমি যখন এখান থেকে আর্মেচার ঘুরাই অথবা আমি সাপ্লাই দিই, যেটাই দিই না কেন, এখানে কি আমাদের ফ্লাক্স ইনডিউসড হতে হবে। এখন ফ্লাক্স কীভাবে ইনডিউসড হবে, কীভাবে ইনডিউস করবো, সেগুলো আমরা একটু পরে দেখবো। আমাদের বিভিন্ন ল আছে, সেই লয়ের মাধ্যমে আমি কীভাবে ফ্লাক্স ইনডিউস হচ্ছে সেগুলো দেখবো। আবার তো জাস্ট আমি বোঝাচ্ছি একটা ডিসি মেশিনের যে স্ট্রাকচার আছে, একটা ডিসি মেশিনের ভিতরে কী কী থাকে, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা পরিচিত হচ্ছি। আর পরবর্তীতে কীভাবে ফ্লাক্স ইনডিউসড হবে কি না হবে সবই আমরা দেখবো, সমস্যা নেই। তাহলে একটা ডিসি মেশিনে ফার্স্ট হচ্ছে ইয়োগ বা ফ্রেম সম্পর্কে জানলাম। তারপরে যেগুলো লাগতেছে আমাদের কি, পোল লাগতেছে। পোল বিভিন্ন 2 পোল হতে পারে, 4 পোল হতে পারে, 8 পোল হতে পারে, তারপরে মানে 6 পোল হতে পারে, তারপর হচ্ছে 16 পোল হতে পারে। যে কোনো রকম পোল আমরা বানাইতে পারি আর কি। এটা যত মেশিন মেশিন যত বড় হবে, পোল আমরা তত বড় বড় দিব আর কি। তো এখানে যেটা লাগতেছে, আমি 4 পোলের একটা মেশিন দিছি, চাইলে 2 পোলেরও দেওয়া যাইতো আর কি, আমি 4 পোল দিছি এখানে। তাহলে পোলের কাজ হচ্ছে কি, সে ওয়েন্ডিং, পোলের ভিতরে কি ওয়েন্ডিং পেঁচানো থাকবে, আর সে কি করবে, আমাদের ফ্লাক্স জেনারেট করবে। আমাদের পোলের ভিতরে ফ্লাক্স জেনারেট হবে। যদি আমি আর্মেচারও ঘুরাই, তাহলে এখানে কি ফ্লাক্স জেনারেট হবে। জেনারেট হওয়ার পরে আমাদের কি ইএমএফ ইন্ডিউসড হবে আর্মেচার ঘুরানোর কারণে। ওটা পরবর্তীতে আমরা দেখবো কীভাবে ইন্ডিউসড ইএমএফ হচ্ছে। তাহলে মোট কথা, পোলের কাজ হচ্ছে সে কী করবে, ফ্লাক্স জেনারেট করবে। আমাদের পোলের উপরে যে কন্ডাক্টর কয়েলগুলো পেঁচানো থাকবে, এই যে আমি ফিল্ড ওয়েন্ডিং দিছি বা পোলের উপরে যে ফিল্ড ওয়েন্ডিংগুলো দিছি, সেই ওয়েন্ডিংগুলো এখানে পেঁচানোর কারণে আমাদের ফ্লাক্স কী হবে, ইন্ডিউসড হবে। আর এর কাজ হচ্ছে সেই ফ্লাক্সটা কী করা, ইন্ডিউস করে দেওয়া আর কি। এখন এখানে আরেকটা জিনিস লাগাইছি, সেটা বলছি আমি, এই যে এই অংশটুকু হচ্ছে পোল শো বলতেছি। কোন অংশটুকু, এই যে এই অংশটুকু, এখান থেকে এইটুকু, এই যে একটু বাঁকানো করে আছে, এইটুকু অংশকে আমি পোল শো বলতেছি। এইটুকু কেন লাগাইছি আমি, এখন পোল শোর কাজটা কি, এই যে আমাদের পোলের ভিতরে কি হচ্ছে,
আর্মেচার ফ্লাক্স ইন্ডিউসড হবে বা ফ্লাক্স উৎপাদন হবে, ফ্লাক্স ক্রিয়েট হবে। তাহলে এই ফ্লাক্সটা যাতে ইউনিফর্মলি এখানে ডিস্ট্রিবিউটেড হতে পারে, আমাদের এখানে যে আর্মেচারটা ঘুরবে এখানে ফ্লাক্সটা কি ঘুরবে না, ফ্লাক্স ঘুরবে, ফ্লাক্স ঘুরার পরে এখানে আর্মেচার ঘুরাবো, আমাদের ভোল্টেজ ইন্ডিউসড হবে। পরবর্তীতে এটা দেখবো কীভাবে ভোল্টেজ ইন্ডিউস হচ্ছে। তাহলে এই যে ফ্লাক্স উৎপন্ন হচ্ছে এখানে বা ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে, সেই ফ্লাক্সটা যাতে ইউনিফর্মলি এখানে কি করতে পারে, একদম সমানভাবে ঘুরতে পারে, সেটার জন্য আমি এখানে একটু কী করা আছে, বাঁকায় দেওয়া হয়েছে যাতে আমাদের ইউনিফর্মলি ফ্লাক্সটা কী করতে পারে, ঘুরতে পারে। এই জন্য একটা পোলের সাথে একটা পোল শো লাগান দেওয়া হচ্ছে। এই পোল শো কী করবে, এই ফ্লাক্স যে উৎপাদন হচ্ছে বা ফ্লাক্স উৎপন্ন হচ্ছে এই ফ্লাক্সগুলো ইউনিফর্মলি এখানে ডিস্ট্রিবিউট করে দিবে। এটা হচ্ছে পোল শো এর কাজ। তা আমি এখানে কি প্রথমে হ্যালো ফ্লাক্স, এটা একটু পরে আসতেছি। আমি আবার জাস্ট কনস্ট্রাকশনটা বুঝা, ফ্লাক্স কীভাবে কী হচ্ছে না হচ্ছে এটা একটু পরে বুঝবো। আমি ওই সম্পর্কে জানি না, আমি শুধুমাত্র প্রথমে আমি প্রকারভেদটা বুঝাইলাম, প্লাস এখন জাস্ট কনস্ট্রাকশন বুঝাচ্ছি। ফ্লাক্স কীভাবে হচ্ছে ফ্লাক্স বিষয়ে বিস্তারিত আলোচনা করবো একটু পরে। আবার তো মনে রাখো এর কাজ হচ্ছে কি, ফ্লাক্সের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন করে। আমি জাস্ট কনস্ট্রাকশনটা একটু মনে রাখ, কারণ আমি যখন ফ্লাক্স বুঝাতে যাবো তখন এই কনস্ট্রাকশন আমার মাথায় লাগবে আর কি। এই জন্য আমি আগে এই কনস্ট্রাকশনটা বুঝিয়ে নিচ্ছি আর কি। তাহলে এখানে হচ্ছে পোলের কাজটা তো বুঝছি, এবং এখানে পোল শোয়ের কাজটাও কি বুঝতে পারছি যে ফ্লাক্স কী করবো, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করবে। তারপরে যেটা আসতেছে এটা হচ্ছে কি একটা আর্মেচার। এখন এই আর্মেচার কি করবে, আর্মেচার হচ্ছে আমরা যদি কি করি সেটা হচ্ছে এখানে ভোল্টেজ উৎপাদন করতে চাই, সে এখানে যদি আমি ভোল্টেজ উৎপাদন, যেহেতু আমি যদি এটাকে মোটর হিসেবে চিন্তা করি, জেনারেটর হিসেবে চিন্তা করি, তাহলে আর্মেচারটা আমি কি করব, ঘুরাবো, আমি এখানে ইলেকট্রিক্যাল পাওয়ার পাবো। এই আর্মেচারটা ঘুরাইলে এই যে এখানে ফ্লাক্স হচ্ছে, এই ফ্লাক্স এবং আর্মেচার একে অপরকে যদি কর্তন করে, ফ্লাক্সকে যদি কর্তন করে, এখানে কি ভোল্টেজ ইনডিউসড হবে। এই ভোল্টেজটাই কোথায় যাবে, এখানে যাবে। তাহলে এখানে ভিতরে আমি একটা আর্মেচার লাগাইছি। যদি আমি একটা ডিসি মোটর চিন্তা করি বা জেনারেটর মোটর যেটাই চিন্তা করি না কেন, এখানে কি থাকবে, একটা আর্মেচার থাকবে। যে আর্মেচারের কাজ হচ্ছে সে কি করা, এখানে আমাদের আর্মেচারটা ঘুরাবো, এই আর্মেচারের ভিতরেও কিন্তু কন্ডাক্টর আছে। আর্মেচার ঘুরানোর কারণে এই আর্মেচার এবং আর্মেচারের কন্ডাক্টর এবং কি এই ফ্লাক্সকে কর্তন করবে, যার ফলে ভোল্টেজ কি হবে, ইনডিউসড হবে এখানে। তো এটা হচ্ছে এই আর্মেচারের কাজ। আর আর্মেচারের ভিতরে কন্ডাক্টর হচ্ছে ওই যে আর্মেচারকে ঘুরালে কন্ডাক্টর ফ্লাক্সের সাথে কর্তন করবে। আর্মেচারের যে কন্ডাক্টরগুলো আছে সেই কন্ডাক্টরগুলো ফ্লাক্সের সাপেক্ষে কী করবে, কর্তন করবে, বা ফ্লাক্সের সাপেক্ষে, বা যদি আমি ফ্লাক্সও যদি ঘুরে আর্মেচার যদি স্থির থাকে তাও কর্তন করবে, যেটা মোটরের ক্ষেত্রে হবে আর কি। তাহলে দুইটা একই রকম, মোটর বা জেনারেটরের ক্ষেত্রে আমাদের কাজগুলো হবে আর কি। তাহলে আর্মেচারের কাজ হচ্ছে এটা, আর্মেচারকে ঘুরাবো অথবা ফ্লাক্সকে ঘুরাবো, আর্মেচার স্থির থেকে ভোল্টেজ উৎপাদন হতে পারে। এটা কীভাবে আসবে সেটা একটু করে দেখবো আর কি। তারপরে যেটা ইউজ করছি সেটা হচ্ছে কি, কমিউটেটর। তাহলে এখানে এই কমিউটেটর ইউজ করার কারণ হচ্ছে আমরা সাধারণত কি জানি, এটা একটা হচ্ছে ডিসি মোটর ইউজ করতেছি বা ডিসি জেনারেটর ইউজ করতেছি। আসলে মেশিন মূলত এসি উৎপাদন করে। আমাদের যে মেশিনটা আসবে এই মেশিন মূলত যেই ভোল্টেজ ইনডিউসড করবে বা যেই ভোল্টেজটা আমাদের উৎপাদন হবে সেটা এসি হবে। আর এই কমিউটেটরের মাধ্যমে সেই এসিটাকে আমরা কি করতে হবে, ডিসিতে রূপান্তর করতে হবে। এখানে একটা কমিউটেটর লাগাইছি। আর ব্রাশ হচ্ছে এই যে কমিউটেটরের সাথে একটা কি করা হয়, একটা কালো একটা কিছু অংশ দিছি আমি, একটা দুটো করে চারটা ব্রাশ লাগাইছি আমি। তাহলে এই কালো অংশগুলো হচ্ছে কি ব্রাশ। ব্রাশের কাজ কি, ব্রাশটা সাধারণত আমি এখানে একটু পরে বুঝাবো এই বিষয়গুলো। এটা আমি যদি একটা কমিউটেটর চিন্তা করি, এটা একটা সাপোজ কমিউটেটর, এই কমিউটেটরের সাথেই এখানে ব্রাশ লাগানো থাকে। এখানে কি করা থাকে, এই যেভাবে ব্রাশগুলো লাগানো থাকে, একটু পরে আমি এইগুলো বিস্তারিত বলবো। ব্রাশ লাগানো থাকে এই যে এখানে আমি সাপ্লাই দিয়ে ডিসি সাপ্লাই উৎপাদন করবো আমি। তো আমি যখন এখানে কন্ডাক্টরকে, এই দেখো আমি দেখি আর্মেচারের সাথেই কিন্তু কমিউটেটর লাগানো, তো আর্মেচারের সাথে সাথে কমিউটেটরটা ঘুরবে। যখন আমি এই আর্মেচারের কন্ডাক্টরের সাথে সাথে এই কমিউটেটরটা ঘুরবে, তখন এই ব্রাশের সাথে এই কমিউটেটরগুলো স্পর্শ হবে। স্পর্শ হওয়ার কারণে এখানে যে ভোল্টেজ ইনডিউস হচ্ছে সেই ইনডিউস ভোল্টেজগুলো কী করবে, এদিকে আমাদের যাবে আর কি। মানে এই ভোল্টেজ হচ্ছে, ভোল্টেজের কারণে এদিক দিয়ে সাপ্লাইগুলো এভাবে কী করবে, ঘূর্ণন করবে। তাহলে এই যে কমিউটেটর আছে, এই কমিউটেটরের সাথে এই কি ব্রাশগুলো, কার্বন ব্রাশগুলো কি লাগানো থাকে। এগুলো বিভিন্ন পদার্থ দুইটা প্রয়োগ হয়, গ্রাফাইটের হয়, না হয় কি হয় কার্বনের হয়। কার্বন ব্রাশগুলো অথবা গ্রাফাইটের হয়, সাধারণত আমরা কার্বনটাই ইউজ করে থাকি। তাহলে মূলত হচ্ছে এই কমিউটেটরের সাথে এই ব্রাশটা কানেক্ট করে যাতে আমাদের সরাসরি সাপ্লাইটা এখানে আসতে পারে। আর কেন আসতে পারে, কমিউটেটরটা কী কাজ করে, এখানে ব্রাশটা কেন লাগালে আমি একটু পরে আমি বুঝতে পারবো। যখন আমি প্রিন্সিপাল বুঝবো, ওই প্রিন্সিপালের মধ্যে বুঝতে পারবো আমি কেন এইভাবে এই ব্রাশটা এইভাবে দিচ্ছি, সরাসরি কমিউটেটরের কেন সাপ্লাই দিচ্ছি না, একটু পরে বুঝতে পারবো আর কি। হ্যাঁ, তো আমরা যখন তাদের প্রিন্সিপাল করবো, আবার তো যেহেতু কনস্ট্রাকশনটা আসে, জাস্ট কনস্ট্রাকশনে কী কী আছে একটা ডিসি মেশিনে সেই জিনিসগুলো আমি বোঝাচ্ছি আর কি। তারপরে যেটা আছে কি, কমিউটেটরের উপরে ব্রাশ। এখন তারপরে হচ্ছে শ্যাফটের মাঝখানে, শ্যাফটটা সাধারণত লাগানো একটা বেয়ারিংয়ের মাধ্যমে। কমিউটেটরের ভিতরে একটা বেয়ারিং থাকবে, সেই বেয়ারিংয়ের ওখানেই আমাদের কি শ্যাফটটা লাগানো থাকবে। এখানে ভিতরে কমিউটেটরের মাঝখানে একটা বেয়ারিং আছে, বেয়ারিংয়ের সাথে শ্যাফট। কারণ বেয়ারিংয়ের সাথে শ্যাফট কেন লাগানো হবে, কারণ শ্যাফটটা কি, শ্যাফট হচ্ছে আমাদের ধরো একটা আমি মেকানিক্যাল লোড দিব এখানে, এই শ্যাফটের মধ্যে একটা মেকানিক্যাল লোড দিব। তাই মেকানিক্যাল লোড দিয়ে যখন শ্যাফটটা ঘুরতেছে, এটা যদি সরাসরি কমিউটেটরের সাথে কানেকশন থাকে, তখন কমিউটেটরের ঘর্ষণের সাথে কমিউটেটরের ক্ষয়প্রাপ্ত হবে। আর ক্ষয়প্রাপ্ত হলে পুরো মেশিনটাই কি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
আর কি। এই জন্যই ওই কমিউটেটর ওখানে শ্যাফট লাগানোর ক্ষেত্রে অবশ্যই বেয়ারিংয়ের সাথে শ্যাফটটা লাগানো হয়, যাতে আমাদের ঘর্ষণে কি হয় না, কোনো রকম ক্ষতি সাধন না হয় আর কি, কমিউটেটর অথবা মেশিনের ক্ষতি সাধন না হয়। তো এই হচ্ছে আমাদেরকে একটা ডিসি মেশিনের কনস্ট্রাকশন। একটা ডিসি মেশিনের ভিতরে আমাদের এই জিনিসগুলো কি করে থাকে আর কি। আচ্ছা, আমি ফ্লাক্স কিভাবে হয় এগুলো বিষয় নিয়ে একটু পরে এখনই বিস্তারিত আলোচনা করবো, সমস্যা নেই। হ্যাঁ, আপাতত আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমি কনস্ট্রাকশনটা বুঝছি কিনা, একটা ডিসি মেশিনের কি বিষয়গুলো থাকে, বা আমাদের ডিসি মেশিন আছে সেই ডিসি মেশিনগুলো কীভাবে আমরা সাপ্লাই নিচ্ছি, কীভাবে সাপ্লাই দিচ্ছি, সেটা হোক মোটর হোক কি জেনারেটর, দুইটার ক্ষেত্রে কমন জিনিস। কারণ আমরা একটু আগে প্রকারভেদ দেখে আসলাম, প্রকারভেদের মধ্যে দুইটা কিন্তু সেম প্রকারভেদই দেখে আসছি, ডিসি জেনারেটর এবং কি ডিসি মোটরের ক্ষেত্রে যেই জিনিসগুলো প্রকারভেদগুলো আসছে সেটা মোটরের ক্ষেত্রে যা ছিল জেনারেটরের ক্ষেত্রে কী ছিল, সেম জিনিসটাই ছিল। এই কারণে এখানে তাদের কনস্ট্রাকশনটাও কি আছে, সেম আছে। জাস্ট পার্থক্য হচ্ছে আমাদের মোটর কি করতেছে, মোটর হচ্ছে আমাদের কি ইলেকট্রিক্যালকে মেকানিক্যালে রূপান্তর করতেছে কি মোটর, আর জেনারেটর কি করতেছে মেকানিক্যালকে ইলেকট্রিক্যালে রূপান্তর করতেছে। তার মানে আমি এই যে কনস্ট্রাকশনটা দেখলাম, এই কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমি যদি এই যে ভিতরে কি আছে শ্যাফট আছে, আমি যদি এখানে মেকানিক্যাল সাপ্লাই দেই, এই মেকানিক্যাল সাপ্লাই দেওয়ার ফলে আমাদের এখানে কি পাবো, একটা ইলেকট্রিক্যাল পাওয়ার পাবো, তাহলে এটা হয়ে গেল কি জেনারেটর। সিমিলারলি ভাবে আমি যদি এখানে ইলেকট্রিক্যাল সাপ্লাই দেই, ইলেকট্রিক্যাল সাপ্লাই দেওয়ার পরে আমি যদি এখানে কি পাই, মেকানিক্যাল এই রুটোরটাকে শ্যাফটটাকে যদি ঘুরাইতে পারি, ইলেকট্রিক্যাল সাপ্লাই দিলাম, এখানে শ্যাফটটা ঘুরতেছে, তার মানে কি মেকানিক্যাল পাওয়ার পাইতেছি আর কি। তাহলে এটা প্রিন্সিপালে গেলে বুঝতে পারবো কিভাবে আমি পাচ্ছি, কিভাবে মেকানিক্যাল পাচ্ছি আর কিভাবে ইলেকট্রিক্যাল পাচ্ছি, এটা আমরা প্রিন্সিপালে গেলেই বুঝতে পারবো। আবার তো জাস্ট কনস্ট্রাকশনটা আমরা বুঝছি কিনা, মানে একটা হ্যাঁ হ্যালো বুঝি নাই। হ্যাঁ এইগুলো তো না কনস্ট্রাকশনটা আর বুঝবো না, আমরা কনস্ট্রাকশনটা দেখে গেলাম, যখন আমি প্রিন্সিপাল বুঝবো, প্রিন্সিপালের সময় তো কনস্ট্রাকশনটা আলোচনা করবো, যে জাস্ট কনস্ট্রাকশনটা মাথায় রাখবা, ইমাজিন করে রাখবা কনস্ট্রাকশনে কার পরে কি আসতেছে। আমি যখন প্রিন্সিপাল বুঝাবো তখন এই কনস্ট্রাকশন দেখে বলে দিব যে এই যে এটার পরে এটা হচ্ছে, কনস্ট্রাকশনটা আগে বুঝে নিছি, তখন আমি প্রিন্সিপাল বোঝানোর সময় বলবো দেখো এটার পরে এখানে সাপ্লাই দেওয়ার কারণে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এটা ঘুরতেছে, এভাবে আমি সাপ্লাই পাচ্ছি। এটা যখন প্রিন্সিপাল বুঝাবো তখন আমি বুঝাইতে পারবো আর কি, সমস্যা নাই। হ্যাঁ, বা বুঝতে পারবা। জাস্ট আপাতত এটার মানে হচ্ছে একটা ডিসি মেশিনে কি কি থাকে বা কি কি জিনিসগুলো আছে সেইগুলো আমাদের বুঝছি কিনা বা সেগুলো চিনতে পারছি কিনা, জাস্ট এইটুকুই। ওকে, আচ্ছা লিঙ্কটা একটু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ লিঙ্কটা চেঞ্জ করে পরে আবার শুরু করতেছি। আচ্ছা, আমি এই কনস্ট্রাকশনটা মুছে দিলাম। এটা তো মোটামুটি বুঝছি যে একটা ডিসি মেশিনে কী কী থাকে, সেই বিষয়গুলো তো মোটামুটি বুঝতে পারছি আর কি। এটা জাস্ট একটা প্রস্তুচ্ছেদ দেখাইছি, তো এটা যদি 3D ডায়াগ্রাম দেখো তাহলে বিষয়গুলো বুঝতে পারবো, আবার কানেক্ট করতে পারবো কোন জিনিসগুলো কি আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমি কোন ওকে, আচ্ছা সবাই একটু মিউট করে দিলে ভালো হয় আর কি। আমি জাস্ট মিউট করে দিছি, আবার আনমিউট করলে আবার মিউট করে নিলে ভালো হয় আর কি। হ্যাঁ, ওকে। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে,
আচ্ছা, আমি এখন পর্যন্ত যেগুলো আলোচনা করতেছি এগুলো কিন্তু কম্বাইন আলোচনা। কম্বাইন মানে ডিসি মোটর এবং ডিসি জেনারেটর দুইটার ক্ষেত্রে সেম আলোচনা আর কি। হ্যাঁ, আমি যখন ডিসি জেনারেটর শুরু করব তখন ওই যে জেনারেটর প্রিন্সিপাল দিয়ে যখন শুরু করবো বা প্রিন্সিপালে চলে যাব তখন আমি আলাদা আলাদা প্রিন্সিপাল বলবো। যেমন আমি ডিসি মোটরের জন্য আলাদা প্রিন্সিপাল, আবার ডিসি জেনারেটরের জন্য কি আলাদা প্রিন্সিপাল। তখন আমি এখন যেগুলো আলোচনা করতেছি এগুলো দুইটার জন্যই ফিক্সড আলোচনা, দুইটার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য আর কি। কারণ আমার ডিসি মোটর ডিসি জেনারেটর সেম জিনিস, যার সাপ্লাইয়ের কারণে আমি পাওয়ার কোনটা পাচ্ছি সেটার উপর ডিপেন্ড করতেছি কোনটা কখন মোটর হচ্ছে কখন কি জেনারেটর হচ্ছে আর কি। ওকে, তো এইবার আসি আমরা হচ্ছে এই যে ভোল্টেজ উৎপাদন হচ্ছে, কিভাবে ভোল্টেজ উৎপাদন হবে বা কেন ভোল্টেজ উৎপাদন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট হচ্ছে এবার ফ্লাক্স আসি। তা আমরা যে ম্যাগনেটগুলো জানি সেই ম্যাগনেটগুলোর প্রত্যেকটার কি দুইটা প্রান্ত থাকে, একটা নর্থ পোল থাকে আর একটা কি থাকে, বা আমরা যে পোলগুলো নিছি সেই পোলগুলোরই একটা নর্থ পোল থাকবে আর একটা কি থাকবে, সাউথ পোল থাকবে। তা আমি যদি একটা ম্যাগনেট চিন্তা করি, সেই ম্যাগনেটের একটা নর্থ পোল আর হচ্ছে সাউথ পোল। তাহলে আমরা সাধারণত জানি নর্থ পোল থেকে ফ্লাক্সগুলো সাউথ পোল দিকে যায়। ফ্লাক্স হচ্ছে আমাদের এই যে এখানে নর্থ পোল এবং সাউথ পোল তখন দিব, তখন আমাদের নর্থ পোল এবং সাউথ পোল দিকে এক প্রকার আকর্ষণ শক্তি ফ্লাক্স তৈরি হবে অটোমেটিক্যালি, বা পার্মানেন্ট ম্যাগনেট যেগুলো সেগুলো থাকে। তাহলে আমাদের সবসময় এই যে এখানে যে ফ্লাক্সগুলো যাচ্ছে সেটা সবসময় নর্থ পোল থেকে কোন পোলের দিকে যাবে, সাউথ পোলের দিকে যাবে। সবসময় আমাদের ফ্লাক্সগুলো যাবে হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। আমরা যদি একটা ম্যাগনেট চিন্তা করি, এই একটা ম্যাগনেটের ভিতরে অবশ্যই ফ্লাক্স থাকে। সেই ফ্লাক্সটা কি, ফ্লাক্সটা হচ্ছে দুইটা যে ম্যাগনেট আছে, একটা নর্থ পোল সৃষ্টি হবে আর একটা কি সাউথ পোল সৃষ্টি হবে। দুইটা নর্থ পোল এবং সাউথ পোলের মধ্যে যে আকর্ষণ শক্তি থাকবে, যে ক্ষেত্রটা থাকবে, সেই ক্ষেত্র বরাবর আমাদের কি থাকবে, কিছু ফ্লাক্সের সৃষ্টি হবে। এখন আমাদের যদি এখানে ভোল্টেজ ইনডিউস করতে চাই, কারণ আমরা একটু আগে দেখছি যে পোলগুলো পাইছি, এই যে একটু আগে আমি এখানে কি পোল দিছিলাম, সেই পোলে আমি কি কয়েল পেঁচাইছিলাম, এরকম পোলে কয়েল পেঁচাইছিলাম। সেটা দুইটা পোল যদি চিন্তা করি, একটা নর্থ পোল এবং কি সাউথ পোল যদি চিন্তা করি, এটা নর্থ পোল এবং কি আমি ধরলাম এটা নর্থ পোল, এটা হচ্ছে আমাদের সাউথ পোল সাপোজ ধরলাম। তাহলে এখানে আমি কয়েল পেঁচায় রাখছি, এখানে কয়েল পেঁচাইছি। এখন আমাদের যেই এখানে ভোল্টেজ যদি ইনডিউস করতে চাই, যে আমাদের এখানে ধরলাম নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে আমাদের কি হবে, ফ্লাক্স যাচ্ছে, অনবরত ফ্লাক্স যাচ্ছে। যদি আমি নর্থ পোল চিন্তা করি, ফ্লাক্স পোল চিন্তা করি, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফ্লাক্স যাচ্ছে। এখন আমি যদি এখানে ভোল্টেজ ইনডিউস করতে চাই, কিভাবে ভোল্টেজটা ইনডিউসড হবে সেটা যদি করতে চাই, এই সম্পর্কে ফ্যারাডে দুইটা ল দিছে। একটা হচ্ছে ফ্যারাডে ফার্স্ট ল আর হচ্ছে ফ্যারাডে সেকেন্ড ল। এখন ফ্যারাডে ফার্স্ট ল কি বলছে, আমি যদি ফ্যারাডে ফার্স্ট লটা এখানে চিন্তা করি, ফ্যারাডে ফার্স্ট ল বলছে কোনো একটা পরিবারের ভিতরে বা কন্ডাক্টরের ভিতরে ভোল্টেজ ইনডিউসড হবে, তখনই ভোল্টেজ ইনডিউসড হবে যখন এই ফ্লাক্স এবং পরিবারে একে অপরকে কি করবে, কর্তন করবে। জাস্ট এই কথাটাই বলছে ফ্যারাডে। তাহলে একে অপরকে কর্তন করবে। আমি যদি এখানে একটা কন্ডাক্টর, সাপোজ একটা কন্ডাক্টর নিয়ে আমি চিন্তা করি, এখানে আমি একটা কন্ডাক্টর দিয়ে দিলাম, এখানে একটা কন্ডাক্টর দিয়ে দিলাম, এখানে আমি একটা কন্ডাক্টর, আমি এই কন্ডাক্টরটাকে এভাবে ঘুরাইতে পারি। সাপোজ আমি এখন এই যে কন্ডাক্টরটা দিছি, মাত্র একটা কন্ডাক্টর দিছি, এখন ফ্যারাডে এটাই বলছে, ফ্যারাডে ফার্স্ট লটা বলছে, আমি যদি ফ্যারাডে ফার্স্ট লটা একটু লিখে দিব সমস্যা নাই। ফার্স্ট ল বলছে এরকম যে কোনো একটা ফ্লাক্সে মানে নর্থ পোল এবং সাউথ পোল দিকে ফ্লাক্স অনবরত যাচ্ছে। আমি একটা কন্ডাক্টর যদি ওই নর্থ পোল এবং সাউথ পোলের বরাবর যে ফ্লাক্সগুলো যাচ্ছে সেই ফ্লাক্সগুলোর ভিতরে রেখে আমি কন্ডাক্টরকে যদি ঘূর্ণনের সৃষ্টি করি বা কন্ডাক্টরকে যদি ঘুরাই, বা আমি যদি এখানে মোশনের সৃষ্টি করি, বা নর্থ পোল এবং সাউথ পোলের দিকে যে ফ্লাক্সগুলো যাচ্ছে সেখানে আমি যদি মোশনের সৃষ্টি করি, তাহলেই কেবল কী হবে, ভোল্টেজ উৎপাদন হবে, অন্যথায় ভোল্টেজ উৎপাদন হবে না। সেটা হতে পারে আমি যদি কন্ডাক্টরটাকে স্থির রাখি, সমস্যা নাই। আমি যদি ফ্লাক্স ঘুরে, এখন এই নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফ্লাক্স যাচ্ছে, আমি এখানে ফ্লাক্সকে ঘুরানোর চেষ্টা করবো। আমি জাস্ট কন্ডাক্টর স্থির রাখলাম, ফ্লাক্স ঘুরাইলাম, অথবা ফ্লাক্সকে স্থির রাখলাম, কন্ডাক্টরকে আমি কী করলাম, কর্তন করাইলাম এই ফ্লাক্সের ভিতরে, তাহলে কী হবে, ভোল্টেজ উৎপাদন হবে। এটাই বলছে আমাদের কি ফ্যারাডের ফার্স্ট ল। সেকেন্ড ল বলছে এই যে ভোল্টেজ উৎপাদন হবে, কি পরিমাণ ভোল্টেজ উৎপাদন হবে, এটা ডিপেন্ড করার জন্য সেকেন্ড ল বলছে এই ভোল্টেজ উৎপাদন হবে, বলছে এই ভোল্টেজ উৎপাদনের হারটা হবে বা ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। মানে আমাদের যে পরিমাণ ফ্লাক্স পরিবর্তন হচ্ছে, এই হারের পরিবর্তনের হারের সমানুপাতিক হবে কি এর উৎপন্ন ভোল্টেজ হবে পরিবর্তন হচ্ছে কি পরিমাণ ফ্লাক্স, এখানে যে ফ্লাক্স যাচ্ছে এই কি পরিমাণ পরিবর্তন হচ্ছে, মানে একটা একক সময় হতে পারে, একক সময় বলতে যাচ্ছি, ধরলাম আমি 5 সেকেন্ডে 20টা ফ্লাক্স পরিবর্তন হচ্ছে সাপোজ। তাহলে 5 সেকেন্ডে যদি 20 ভাবে ফ্লাক্স পরিবর্তন হয়, তাহলে উপরে হলো পরিবর্তন আর নিচের পরিবর্তনের হার মানে কি, সময়। আমি সময় দিয়ে যদি ফ্লাক্সকে ভাগ করি তাহলে হার পাবো সব সময়। হার মানে কি,
আমি সময় দ্বারা যদি কোনো কিছুকে ভাগ করি তাহলে তার হারটা বের হয় আর কি। তো আমি যদি ফ্লাক্স কী হারে পরিবর্তন হচ্ছে সেটা যদি তার সময় দ্বারা যদি ভাগ করি তাহলে আমি সেই পরিমাণ ইএম এর কী পাবো, ইএমএফ এর সমানুপাতিক পাবো। এটাই সেকেন্ড ল সে বলছে। আমি সেকেন্ড ল দুটো লিখি, লিখে এরা হয়তো তোমাদের করতে পারবা, বিষয়টা বুঝতে পারবা আরও ভালোভাবে। তাহলে ফার্স্ট ল আমি হুবহু বইয়ের মতোই লেখা ট্রাই করি। ওকে, তো এটাই হচ্ছে আমাদের ফ্যারাডের ফার্স্ট ল বলছে। দেখো, তা ফ্যারাডের ফার্স্ট ল বলছে কোনো পরিবাহী তখনই ভোল্টেজ ইনডিউসড হবে যখন ওই পরিবাহী ও ফ্লাক্সের একে অপরের সাপেক্ষে পরিবর্তন হবে। তাহলে এই কথাটা আমি একটু বলছি। আমাদের ফ্লাক্স সৃষ্টি, ফ্লাক্স হচ্ছে আমাদের যদি কোনো একটা ম্যাগনেটের নর্থ পোল এবং সাউথ পোল সৃষ্টি হয়, তাহলে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কিছু পরিমাণ ফ্লাক্স কী হবে, একে অনবরত প্রবাহিত হতে থাকবে। সেটাই হচ্ছে ফ্লাক্স, মানে যে এরিয়া জুড়ে আমাদের এই আকর্ষণ শক্তিটা থাকবে ওখানেই ফ্লাক্সের সৃষ্টি হবে আর কি। তাহলে ওই ফ্লাক্স বরাবর আমি যদি কোনো একটা কন্ডাক্টর রাখি তাহলে ভোল্টেজ উৎপাদন হবে না। কন্ডাক্টর রাখলেই যে ভোল্টেজ উৎপাদন হবে সেটা না। কন্ডাক্টর রাখার পরে আমি যদি এখানে ফ্লাক্স চিন্তা করছি, আমি এখানে কন্ডাক্টর রেখে দিলাম, জাস্ট একটা কন্ডাক্টর আমি এখানে রেখে দিলাম, তাহলে কিন্তু কোনো রকম ভোল্টেজ উৎপাদন হচ্ছে না যতক্ষণ পর্যন্ত না একে অপরের সাপেক্ষে মোশনের সৃষ্টি হবে বা পরিবর্তন না হবে। তা আমি যদি এখানে চিন্তা করি, এই একটা আমি কন্ডাক্টর এখানে দিছি, তো এই কন্ডাক্টরটা আমি প্রথমে কি করলাম, আমি সাপোজ ঘোরাচ্ছি এই কন্ডাক্টরকে, আমি কোনো একটা শ্যাফটের মাধ্যমে ঘোরাচ্ছি। তাহলে ঘোরালে এই যে ফ্লাক্সগুলো যাচ্ছে এই ফ্লাক্সের সাপেক্ষে কি এই কন্ডাক্টরের পরিবর্তন হবে বা একে অপরকে কর্তন করবে। আমি যখন এটা ঘুরাবো, ফ্লাক্স অনবরত যাচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোল দিকে, তাহলে এখানে কি একে অপরকে কর্তন করবে। তাই একে অপরকে কর্তন করার সাথে সাথে সেখানে কি ভোল্টেজ উৎপাদন হওয়া শুরু হবে। এবং কতটুকু ভোল্টেজ উৎপাদন হবে সেটা তো সেকেন্ড ল বলছে। অথবা আমি যে কন্ডাক্টরকে ঘুরে কি করবো, ভোল্টেজ উৎপাদন করবো সেটা না, আমি চাইলে ফ্লাক্সকেও ঘুরাতে পারি। আমি এখন এই নর্থ পোল এবং সাউথ পোলকে যদি অনবরত চারদিকে মানে কন্ডাক্টরকে স্থির রেখে সাউথ পোলটা এখানে আনলাম, নর্থ পোলটা এখানে নিলাম, তাহলে কি ফ্লাক্সের দিক পরিবর্তন হবে, একবার এদিকে যাচ্ছে আরেকবার এদিকে যাচ্ছে। তার মানে তারপরেও কি কন্ডাক্টরের সাপেক্ষে ফ্লাক্স কি করতেছে, কর্তন করতেছে, তাহলেও কি হবে ভোল্টেজ উৎপাদন হবে। এটাই ফ্যারাডে আমাদের কি বলছে, ফার্স্ট ল বলছে। তার মানে একটু আগে যে আমরা কনস্ট্রাকশনটা দেখে আসলাম, কনস্ট্রাকশনের পোলে কি ছিল, আমাদের নর্থ পোল ছিল, সাউথ পোল ছিল, ওখানে চারটা পোল নিয়েছিলাম। চারটা পোল মানে দুইটা নর্থ পোল আছে, দুইটা কি আছে, সাউথ পোল আছে। তাহলে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে অনবরত কি হচ্ছে, ওখানে ফ্লাক্স ইনডিউসড হচ্ছে, ফ্লাক্স হচ্ছে। তাহলে এখন ভিতরে যে আমরা আর্মেচার নিছি, আর্মেচারের ভিতরে কি কন্ডাক্টর বেসাইছি, তাহলে আমি যখন আর্মেচারকে ঘুরাবো, ওই যে নর্থ পোল এবং সাউথ পোলে যে ফ্লাক্স উৎপাদন হচ্ছে, ওই ফ্লাক্সের সাপেক্ষে আমাদের কি এই কন্ডাক্টর কি হবে, কর্তন হবে, ওখানে কি হবে ভোল্টেজ ইনডিউসড হবে। আর ওই ভোল্টেজটাই আমাদের ইনডিউসড হয়ে বাইরে আমরা কি করতে পারবো, প্রেরণ করতে পারবো, ওখানে ভোল্টেজটাকে ইনডিউসড করে আর কি, এভাবে হবে। ওটা আমার প্রিন্সিপালে গেলে একটু বুঝতে পারবো। তা আমার এখানে বোঝানোর উদ্দেশ্য ফ্যারাডে ফার্স্ট লটা যেটা বলছে কিভাবে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে, ওটা যখন আমরা প্রিন্সিপালে যাবো তখন তো আবার বুঝবো, সমস্যা নাই। তারপর তো এখানে ভোল্টেজ ইনডিউসড হয় কিভাবে, যদি আমাদের একটা ফ্লাক্স থাকে বা আমার কন্ডাক্টর থাকে, সেই কন্ডাক্টর এবং ফ্লাক্সকে আমি মোশন করে কিভাবে ভোল্টেজ উৎপাদন করব, সেই লটাই ফ্যারাডে আমাদের বলে গেছে আর কি। ওকে, ফ্যারাডে ফার্স্ট লটা বুঝছি আমরা। ওকে, সেকেন্ড ল যেটা সেটা বলছে, হ্যাঁ হ্যালো, মানে বুঝতে পারো না এখনো? আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি, সমস্যা নেই। হ্যাঁ
আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে আমাদের একটা যদি ম্যাগনেটিক পদার্থ নেই, সেই ম্যাগনেটিক পদার্থ একটা ম্যাগনেট নিলাম, সেই ম্যাগনেটে অবশ্যই দুইটা পোল থাকে। সকল ম্যাগনেটে কি থাকবে? দুইটা পোল থাকবে, একটা নর্থ পোল থাকবে আর একটা কি সাউথ পোল থাকবে। আমি যখন দুইটা ম্যাগনেট নিব, নর্থ পোল এবং সাউথ পোল, সেই নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে অনবরত ফ্লাক্স কি হতে থাকবে? প্রবাহিত হতে থাকবে। এটা হচ্ছে তার ম্যাগনেটিক বৈশিষ্ট্য একটা। তাহলে সেই বৈশিষ্ট্য অনুসারে যদি আমাদের মানে এই নর্থ পোল এবং কি সাউথ পোল এরকম না যে খুব দূরে থাকতে হবে, এরা খুবই কাছাকাছি, মানে এদের একটা এরিয়া আছে, যে এরিয়াতে থাকলে তাদের মধ্যে কি ফ্লাক্সের আদান প্রদান হবে, মানে ফ্লাক্স প্রবাহিত হবে। যদি বেশি দূরে যায় তাহলে কিন্তু আর ওখানে ফ্লাক্স থাকবে না আর কি। তাহলে যদি তোমাদের চুম্বক থাকে, চুম্বকগুলো কি হয় মনে আছে? আমি যদি ছোটোবেলায় যে চুম্বক নিয়ে খেলে থাকবে, দেখবা যে চুম্বকগুলোকে কিছু একটা পরিমাণ কাছাকাছি আনি, যদি কাছাকাছি তারা পরস্পরকে কী করে? আকর্ষণ করে। আমি যদি অতিরিক্ত দূরে রাখি তাহলে তাদের কিন্তু কোনো রকম আকর্ষণ থাকে না আর কি। তার মানে কি ওখানে কোনো ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে না বা ফ্লাক্স আদান প্রদান হচ্ছে না। আমি যতক্ষণ পর্যন্ত তাদের এরিয়াতে নিয়ে আসতে পারবো ততক্ষণই তাদের কি একটা আকর্ষণ শক্তি কাজ করবে বা ওখানে আমাদের ফ্লাক্সের আদান প্রদান হবে, যার কারণে নর্থ পোল সাউথ পোল কী হবে? মিশে যাবে আর কি, এরকম একটা সিচুয়েশন। তাহলে এখানে আমি যদি নর্থ পোল সাউথ পোল চিন্তা করি, তাহলে তো এরিয়ার মধ্যে আছে। তার মানে কি এখানে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে আমার কি হচ্ছে? অনবরত ফ্লাক্স যাচ্ছে। ফ্লাক্স মানে ফ্লাক্স আছে এখানে, মানে নর্থ পোল থেকে ফ্লাক্সের দিকে ফ্লাক্স প্রবাহিত হচ্ছে। এখন আমাদের ফ্যারাডে যেই জিনিসটা বলছে, ফ্যারাডে বলছে এই যে ফ্লাক্স প্রবাহিত হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, আমি যদি বা ফ্যারাডে যদি এখানে যদি একটা কি কোনো একটা কন্ডাক্টর, যে কোনো কন্ডাক্টর এই নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে, ওখানে আমি ঘুরাবো, কন্ডাক্টরকে মোশন করাবো। আমি এই নর্থ পোল থেকে সাউথ পোল যে ফ্লাক্স আছে সেখানে আমি একটা কন্ডাক্টর রেখে দিলাম, সেই কন্ডাক্টর অনবরত আমি ঘুরাচ্ছি, কন্ডাক্টরকে ঘুরাচ্ছি। আমি যদি কন্ডাক্টরকে ঘুরাই তাহলে এই কন্ডাক্টর ফ্লাক্সে কি করতেছে? কর্তন করতেছে। কারণ কন্ডাক্টর ঘুরালে কি ফ্লাক্সের সাথে সাপেক্ষে সে কন্ডাক্টর উপরে কন্ডাক্টর কর্তন করতেছে। তাহলে যদি এই যে একটা সিচুয়েশন তৈরি হলো, এই সিচুয়েশনের কারণে এখানে কি করবে? এক প্রকার ইএমএফ উৎপাদন হবে। এটাই বলছে সেই ফ্যারাডে। অথবা এটা উল্টা দেওয়া হতে পারে যে আমি এই কন্ডাক্টরকে ঘুরাচ্ছি না, আমি কন্ডাক্টরকে ঘুরাবো না, আমি চাইলে এই যে ফ্লাক্সগুলো যাচ্ছে এই ফ্লাক্সকে ঘুরাইতে পারি। ফ্লাক্সে আমি যদি এই নর্থ পোল থেকে সাউথ পোল এভাবে ঘুরাইতে থাকি, তো কন্ডাক্টরকে আমি স্থির রাখছি, কিন্তু আমি নর্থ পোল থেকে সাউথ পোল এটা ঘুরানোর কারণে এই ফ্লাক্সও কিন্তু ঘুরতেছে। ফ্লাক্স ঘুরার কারণে এই ফ্লাক্স কন্ডাক্টরকে কি অনবরত পরিবর্তনশীল অবস্থায় কর্তন করতেছে। তাহলেও কি হবে? এখানে ভোল্টেজ ইনডিউসড হবে। এটাই বলছে সেই ফ্যারাডে। এবার বুঝতে পারছি কি বিষয়টা? আচ্ছা, এখন হচ্ছে আমাদের সেকেন্ড ল বলছে এই যে ভোল্টেজ উৎপাদন হচ্ছে, এখানে কত পরিমাণ ভোল্টেজ উৎপাদন হবে এটা কিভাবে চিন্তা করব। তো সেকেন্ড লটা এটাই বলছে, এই যে আমাদের ফ্লাক্স কর্তন হচ্ছে, এই যে ভোল্টেজ উৎপাদন, তখন বলছে সেকেন্ড ল বলছে এরকম ভোল্টেজ উৎপাদনের হার হবে এই ফ্লাক্স কর্তনের হারের কি সমানুপাতিক, মানে উৎপন্ন ভোল্টেজটা হবে ফ্লাক্স কর্তনের হার। আমি যদি একটু লেখার চেষ্টা করি তারপরে বোঝাই। তাই এখানে বলছে উৎপন্ন ভোল্টেজ হবে ফ্লাক্স পরিবর্তনের হারের সমানুপাতিক। এখন ফ্লাক্স পরিবর্তনের হার বলতে বোঝাচ্ছে এরকম, আমি ধরলাম আমাদের T1 সময়ে এক প্রকার ফ্লাক্স যাচ্ছে, সেটা আমি ধরলাম φ1 ফ্লাক্স যাচ্ছে, আমি T2 সময়ে ধরলাম φ2 ফ্লাক্স যাচ্ছে। তাহলে এখানে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে কতটুকু? φ2 মাইনাস φ1, সাপোজ φ2 মাইনাস φ1 ধরলাম। তো আমাদের T1 সময় একটা ফ্লাক্স যাচ্ছে, T2 সময় একটা ফ্লাক্স যাচ্ছে। তাহলে এই দুই সময় আমি যখন এটাতে কন্ডাক্টর ঘুরাচ্ছি, এই দুই সময় ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে কি φ1 মাইনাস φ2, অথবা আমি এটাকে dφ দ্বারা প্রকাশ করলাম ডেরিভেটিভ ফর্মে। তাহলে আমি dφ হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। তাহলে এই দুইটা সময়ের পার্থক্য কত হচ্ছে? ডিটি। যদি ডেরিভেটিভ ফর্মে চিন্তা করি তাহলে সময়ের পরিবর্তন হচ্ছে ডিটি আর ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে কত? ডিফাই। তাহলে এদের হারটা কত? হার মানে আমি অবশ্যই যতটুকু পরিবর্তন হচ্ছে তাকে সময় দ্বারা ভাগ করবো, তাদেরকে হারে প্রকাশ করা হয় আর কি। তাহলে আমাদের ডিফাই বাই ডিটি হারে কি হচ্ছে? এটাই হচ্ছে আমাদের কি ফ্লাক্সের পরিবর্তনের হার। এখন ফ্যারাডের সেকেন্ড লটা এটাই বলছে, এই যে ফ্লাক্সের পরিবর্তনের হারটা হচ্ছে, এই ফ্লাক্সের পরিবর্তনের হার অবশ্যই সেই উৎপন্ন এমএফএফ কি হবে? সমানুপাতিক হবে। মানে ফ্লাক্সের পরিবর্তন যত বাড়বে ভোল্টেজ তত বেশি উৎপাদন হবে, ফ্লাক্সের পরিবর্তন যত কম হবে ভোল্টেজ তত কম উৎপাদন হবে। তাহলে আমি এখানে এটা লিখতে পারি ই সমানুপাতিক, যে এই ভোল্টেজটা সমানুপাতিক ডিফাই বাই হচ্ছে ডিটি। তাহলে এটা হচ্ছে কি ফ্লাক্সের পরিবর্তন হারে সমানুপাতিক। তাহলে এখান থেকে আমি যদি সমানুপাতিক ধ্রুবকটা তুলে নেই তাহলে ই সমানুপাতিক এখানে আসবে এন ডিফাই বাই হচ্ছে ডিটি। এই এনটা হচ্ছে এখানে আমি কয়টা কন্ডাক্টর নিচ্ছি?
একটা কন্ডাক্টর নিয়ে চিন্তা করছি, এখানে যদি n সংখ্যক কন্ডাক্টর নেই তাহলে n সংখ্যক কন্ডাক্টর, সেই n সংখ্যক কন্ডাক্টরটা এখানে গুণ আকারে d5/dt হবে। এখানে আরেকটা কথা আছে, আমি জানি এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটা কোথা থেকে আসে এটা আমি একটু পরে বলতেছি, সমস্যা নাই। এই মাইনাসটা কোথা থেকে আসে একটু পরে আসতেছি। এখানে এইটুকু বুঝছি কিনা আসলে যে আমাদের কি পরিমাণ ভোল্টেজ উৎপাদন হবে সেটার সূত্র হচ্ছে E = n d5/dt। মাইনাস কই থেকে আসতেছে এটা আমি পরে আলোচনা করতেছি, সমস্যা নাই। আপাতত এইটুকু বুঝছি কিনা n d5/dt, তার মানে এইটা আসছে কোথা থেকে, ফ্যারাডের সেকেন্ড ল থেকে। আমার প্রথম ল থেকে আমি কিভাবে ভোল্টেজ উৎপাদন হচ্ছে এটা বুঝতেছি, সেকেন্ড ল বলছে কতটুকু ভোল্টেজ উৎপাদন হবে সেটা আমাদের সেকেন্ড লতে ফ্যারাডেতে বলে দিছে আর কি। এইটুকু বুঝছি? হ্যাঁ হ্যাঁ, না না না, কে 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 না, হ্যাঁ কে না, এটা হচ্ছে আমাদের কি সমানুপাতিক, মানে এখানে সমানুপাতিক কে বা এখানে সমানুপাতিক হচ্ছে সমানুপাতিক তোলার পরে অবশ্যই একটা কি করি আমি, একটা কনস্ট্যান্ট ভ্যালু নেই আর কি। তা কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে কোথা থেকে আসতেছে, এখানে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু এটার জন্য তার n মানে তার প্যাচ সংখ্যা। আমি এখানে যে কন্ডাক্টর নিচ্ছি এখানে কিন্তু আমি একটা কন্ডাক্টর নিয়ে হিসাব করতেছি, এখানে চাইলে কি 2টা 5টা 10টা আমি অনেকগুলো কন্ডাক্টরের প্যাচ নিতে পারি। এখানে সমানুপাতিক ধ্রুবক তুলে অবশ্যই তার কন্ডাক্টরের প্যাচ সংখ্যা নিতে হবে এখানে। তাহলে এখানে আমি বলছি এখানে একটা মাইনাস আসতেছে, দেখবার সূত্রের মধ্যে এখানে একটা মাইনাস আছে। মাইনাসটা আসার কারণ হচ্ছে আমার ল্যান্স নামে একটা সূত্র আছে, ল্যান্স ল, বিজ্ঞানী ল্যান্সে একটা সূত্র দিছে। তো এই দেখো আমি একটু পরে এটা আবার ডিরেকশন নিয়ে আলোচনা করবো, যে আমাদের কারেন্টের ডিরেকশন কি হবে না হবে একটু পরে ওটা নিয়ে আলোচনা করবো, যেটা ফ্লেমিং এর রাইট হ্যান্ড লেফট হ্যান্ড রুল নিয়ে আসে আর কি। এখন দেখো আমি যখন এখানে কন্ডাক্টর দিব এখানে কি ভোল্টেজ ইনডিউস হচ্ছে, ভোল্টেজ ইনডিউস হচ্ছে মানে এখানে কারেন্ট আছে, সাপোজ ধরলাম কারেন্টের ডিরেকশন এটা, সাপোজ ধরলাম। এখন এই যে কন্ডাক্টরে এক প্রকার কি হচ্ছে, কারেন্ট উৎপাদন হচ্ছে না, কারেন্ট উৎপাদন হওয়ার কারণে এই যে তোমার কয়েল আছে, এই কয়েলেও কি হবে এক প্রকার ভোল্টেজ ফ্লাক্স ইনডিউসড হবে। এই যে ফ্লাক্স ইনডিউস হচ্ছে, এই ফ্লাক্স আমাদের যে মূল ফ্লাক্স মানে কি আমাদের নর্থ পোল থেকে সাউথ পোলের যে ফ্লাক্সটা আছে এই ফ্লাক্সকে বাধা দেয়। তার মানে আমাদের এখানে যে পরিমাণ ভোল্টেজ ইনডিউস হচ্ছে এই ভোল্টেজের কারণে এক প্রকার ফ্লাক্স ইনডিউসড হয় আর কি। তাহলে ওই ফ্লাক্সটা মূল ফ্লাক্সকে কি দেয়, অপোজিট করে, মানে ওই মূল ফ্লাক্সের বিপরীতে কাজ করে। এই জন্যই এখানে কি আসে একটা মাইনাস। এই মাইনাসটা শুধুমাত্র লেন্সের ল অনুসারে আসে, এছাড়া আর কিছু না। লেন্সে বলছে এটা আমরা যে ফ্যারাডে এই লটা দিছে এই ল অনুসারে যে পরিমাণ কারেন্ট ভোল্টেজ উৎপাদন হচ্ছে, সে আবার এটাও দেখছে যে ওই ভোল্টেজের কারণে যে কারেন্ট হচ্ছে সেই কারেন্টের কারণে আমাদের কন্ডাক্টরে ইন্টারনালি একটা ফ্লাক্স তৈরি হচ্ছে। সেই ফ্লাক্সকে আবার এই মূল যে ফ্লাক্স আছে আমাদের মূল ফ্লাক্সকে কি করতেছে, বাধা দিতেছে, মানে অপোজিট করতেছে। এই জন্য এখানে কি হয়, উৎপন্ন ভোল্টেজটা ওরা মাইনাস আসে একটা, তাহলে -n d5/dt আসে। হ্যালো, হ্যাঁ এখন এইটুক বুঝছি কিনা যে আমাদের এই লেন্স লটা আমি, আচ্ছা লেন্স লটা লিখে দিচ্ছি। হ্যাঁ ওকে, লেন্স লটা যদি আমি বলি, লেন্স লটা এইটুক লিখি তাহলে বিষয়টা আরো বুঝতে পারবো। লেন্স লটা আমার বহু মুখস্থ নাই। ওকে, এই যে লেন্স লটা বলছে এরকম, ওকে এটাই হচ্ছে আমাদের লেন্স ল। দেখো লেন্স ল আমাকে এটা বলছে আবেশিত বিদ্যুৎ চালক বলের কারণে প্রবাহিত আবেশিত কারেন্ট, মানে আমাদের যে আবেশিত বিদ্যুৎ চালক বল উৎপাদন হলো সেটাকে আমি বলতেছি E = d5/dt। এই E = d5/dt কারণে
আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে ওই পরিবাহীর চারদিকে একটি পরিবর্তনশীল ফ্লাক্সের প্রবাহিত, তাহলে এই যে পরিবাহী আছে এই পরিবাহীর চারিদিকে একটা ইন্টারনাল পরিবর্তনশীল ফ্লাক্স উৎপাদন হয়, যেটা আবার মূল ফ্লাক্স, এই যে আমাদের মূল ফ্লাক্স নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে, সেই মূল ফ্লাক্সে কি করে বাধা প্রদান করে। তো যার কারণে আমাদের এখানে কি আসে, আবেশিত বিদ্যুৎ চাপ বলের আগে একটা কি আসে মাইনাস, এই মাইনাসটা শুধুমাত্র লেন্সের সূত্রের কারণে আসে। এটাই আমাদের লেন্সে বলছে, যদি এটা অতটা আমরা কাজে লাগে না, যখন ম্যাথ সলিউশন করবো এটা নিয়ে আমরা অতটা কাজ করি না আর কি, কিন্তু এটা হয় আর কি, ইন্টারনালি এই ঘটনাটা ঘটে। ওকে, এইটুক বুঝছি কি আমরা, এই যতটুকু আমি বোঝানোর চেষ্টা করছি। ওকে, তো এখন আরেকটা সূত্র হচ্ছে, এখন যে আমরা এই যে পাইলাম বা আমাদের এই যে ভোল্টেজ উৎপাদন করতে পারলাম, এখন কিন্তু শুধুমাত্র আমরা কি আমরা ভিতরে ভোল্টেজ উৎপাদন করলাম, এখন এই ভোল্টেজের কারেন্টের দিকটা কীরকম হবে সেই দিকটা কীভাবে চিন্তা করবো। তো এই দিকটা চিন্তা করার জন্য আরেকটা ল দিছে, সেটা হচ্ছে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল এবং কি লেফট হ্যান্ড রুল, যেটা আমাদের ওই একটা মোটরের জন্য আর একটা কি জেনারেটরের জন্য মনে আছে কিনা, যে আমরা যদি ডিপ্লোমাতে পড়ে থাকো আর কি, ফ্লেমিংয়ের এটা নামটা তো শুনছো, আমরা জেনারেটরের ক্ষেত্রে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি, কারণ জেনারেটরে যে পরিমাণ ভোল্টেজ উৎপাদন হয় সেটা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অনুসারে, আর মোটরে ফ্লেমিংয়ের কি লেফট হ্যান্ড রুল অনুসারে উৎপাদন হয়। এখন আমরা জেনারেটর মোটরকে আলাদা করবো, এখন পর্যন্ত যা শিখলাম বা এই বিষয়গুলো মোটর এবং জেনারেটরের ক্ষেত্রে কমন ছিল। হ্যাঁ, আমি যে পরিমাণ ভোল্টেজ উৎপাদন করতে পারতেছি সেগুলো মোটর এবং জেনারেটরের ক্ষেত্রে কমন ছিল। তো এখন আমি জেনারেটরের দিকে যাচ্ছি আর কি। তাহলে ফার্স্ট আসে হচ্ছে জেনারেটর, তারপরে আমি ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল রাইট হ্যান্ড রুল দুটাই বুঝাচ্ছি সমস্যায় কীভাবে আমাদের জেনারেটর ভোল্টেজ উৎপাদন করে। তা আমি যদি ডিসি জেনারেটর চিন্তা করি, এখন আমাদের জেনারেটরের সংজ্ঞাটা যদি চিন্তা করি, এটি এমন একটি ইলেকট্রিক্যাল মেশিন, সে কি করে লিখি, এটি এটা হচ্ছে আমাদের কি ডিসি জেনারেটর। তাহলে ডিসি জেনারেটর কি করে, জাস্ট আমাদের মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, এটাই হচ্ছে ডিসি জেনারেটরের মূল কাজ। আমরা এই কাজটাই করবো আর কি, এই পর্যন্ত যে কনস্ট্রাকশনগুলো দেখে আসলাম সেই কনস্ট্রাকশনের মাধ্যমে। তো এখন এই মেকানিক্যাল এনার্জিকে কি করে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করে। তাহলে এখন দেখো আমি কীভাবে রূপান্তর করে প্রিন্সিপালটা যদি বুঝতে চাই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। একটু আগে আমাদের কনস্ট্রাকশন বুঝে আসছে, সেই কনস্ট্রাকশনটা একটু মাথায় রাখো তাহলে হবে আর কি। তা আমি ওখানে কনস্ট্রাকশনের 4টা পোল নিচ্ছিলাম, আমি আপাতত 2টা পোল নিয়ে তোমাদের বোঝানোর ট্রাই করি। তা এটা হচ্ছে আমাদের সেই নর্থ পোল, এটা হচ্ছে আমাদের কি পোল, সাউথ পোল ধরলাম। আচ্ছা, এটা আগে আমি ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড রুলে বুঝে আসি, তারপর এটা বুঝি, তারপর নাহলে বোঝানো কষ্ট হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওকে। তা আমাদের এখন ফ্লেমিংয়ের রুল, মানে কীভাবে আমাদের ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল এবং কি লেফট হ্যান্ড রুল কাজ করে এটা আমরা বুঝবো। সেটা হচ্ছে ওকে, এখন ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অ্যান্ড লেফট হ্যান্ড রুল কী বলছে, সে বলছে আমাদের যে বৃদ্ধাঙ্গুলি আছে এবং কি তর্জনী আছে এবং মধ্যমা আছে, তারা যদি পরস্পরের সমকোণে থাকে, পরস্পরে কি থাকবে, মানে লেফট হ্যান্ড, আচ্ছা আচ্ছা আমি বলতেছি। হ্যাঁ, একটা হচ্ছে ফোর্স, মানে এটাকে আমি বলতেছি ঘূর্ণন আর কি। হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে ফ্লাক্সের দিক, আর এটা হচ্ছে কারেন্ট। একটা বলছি ফোর্স, আর হচ্ছে কি ফ্লাক্স, আর হচ্ছে কি কারেন্ট। এখন বলতেছে ফ্লেমিং যে রুলটা দিছে, রুলটা হচ্ছে এরকম যে আমাদের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনী তিনটাকে যদি পরস্পরের সমকোণে রাখি, তাহলে আমাকে বৃদ্ধাঙ্গুলিটা ফোর্স প্রকাশ করবে, আর তর্জনীটা প্রকাশ করবে হচ্ছে কি ফ্লাক্সের দিক, আর হচ্ছে আমাদের মধ্যমাটা প্রকাশ করবে কারেন্ট। এটাই বলছে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল। আর মানে ফ্লেমিং এই রুলটা বলছে, ফ্লেমিংয়ের মূল রুল হচ্ছে এটা যে আমাদের বৃদ্ধাঙ্গুলি বরাবর থাকবে কে ফোর্সের দিক, আর তর্জনী বরাবর থাকবে ফ্লাক্সের দিক,
এবং কারেন্ট থাকবে কি মধ্যমা বরাবর। তাহলে আমাদের ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল বলছে আমি যদি বৃদ্ধাঙ্গুলিটাকে যদি কি ফোর্সের দিক রাখি, মধ্যমাটাকে যদি ফ্লাক্সের দিকে রাখি, তাহলে কারেন্ট প্রবাহিত হবে মধ্যমার দিকে। তাহলে এই জেনারেটরের ক্ষেত্রে এই কাজটাই ঘটে। জেনারেটরের ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড রুল ইউজ হয়, আর মোটরের ক্ষেত্রে জেনারেটরের ক্ষেত্রে রাইট হ্যান্ড আর মোটরের ক্ষেত্রে লেফট হ্যান্ড রুল ইউজ হয়। আর রাইট হ্যান্ডটা বলছে এরকম, রাইট হ্যান্ডটা আমি আবার বলতেছি, লিখে দেবো, একটু পরে লিখে দেবো, জাস্ট বোঝানোর জন্য আমি বলতেছি। আমাদের তিনটা থাকবে, একটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, আরেকটা হচ্ছে তর্জনী, আর হচ্ছে মধ্যমা। বৃদ্ধাঙ্গুলি কোনটা, যেটা আমাদের সবচেয়ে ছোট বড় আঙ্গুল, যেটা বৃদ্ধাঙ্গুলি, আর মধ্যমা হচ্ছে মাঝখানে যে আঙ্গুলটা, আর তর্জনী হচ্ছে বৃদ্ধাঙ্গুলির সাথে যেটা থাকে। আমি তিনটাকে পরস্পর সমকোণে রাখবো। এই যে আমি যেভাবে রাখছি, আমি এটাকে উপরের দিকে রাখছি, এটার সামনের দিকে এটা কি এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। দেখো তিনটা পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে তিনটা যদি পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি, ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল বলছে, তাহলে এখানে আমি বলছি কি প্রথম হচ্ছে ফোর্সকে রাখছি, তার মানে বৃদ্ধাঙ্গুলিকে যদি ফোর্স নির্দেশ করে, আর বিটা যদি ফ্লাক্সের দিক নির্দেশ করে, বি মানে হচ্ছে আমি বোঝাচ্ছি তর্জনীটা যদি ফ্লাক্সের দিক নির্দেশ করে, তাহলে অবশ্যই মধ্যমাটা কারেন্টের দিক নির্দেশ করবে। এটা কে বলছে? ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল। কারণ আমরা যখন জেনারেটর চিন্তা করব, জেনারেটরের ক্ষেত্রে আমরা কি করি, জেনারেটরের ক্ষেত্রে আমি মেকানিক্যালকে ইলেকট্রিক্যালি রূপান্তর করতেছি, মেকানিক্যালের ক্ষেত্রে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যালি রূপান্তর করছি। ইলেকট্রিক্যালি রূপান্তর করতে মানে কি, ইলেকট্রিক্যালি কি থাকবে, কারেন্ট থাকবে। আমাকে কারেন্টটাকে নির্ণয় করতে হবে। আমি যদি কারেন্টটা নির্ণয় করতে পারি, তার মানে কি মেকানিক্যাল পাওয়ারটাকে বা কারেন্টটা বের করতে পারি, তাহলে মেকানিক্যাল পাওয়ারকে ইলেকট্রিক্যালি রূপান্তর করে ফেললাম। তো আমাকে দরকার কি, জানা থাকতে হবে কি, বা কি জানতে হবে, সেটা হচ্ছে কারেন্ট। আর ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অনুসারে সেই কারেন্টই আমরা কি করি, বের করি। কারণ ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলে আমাকে ঘূর্ণনের দিকটা দেওয়া থাকবে এবং ফ্লাক্সের দিকটা দেওয়া থাকবে, বের করব কি কারেন্টের দিক। এই জন্যই জেনারেটরের ক্ষেত্রে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল ইউজ হয়। আবার মোটরের ক্ষেত্রে কি থাকে, মোটরের ক্ষেত্রে কারেন্টের দিক দেওয়া থাকে আর ফ্লাক্সের দিক দেওয়া থাকে। আমাদের ঘূর্ণনের দিকটা কি করতে হয়, বের করতে হয় মোটরের ক্ষেত্রে, কারণ মোটর কোন দিকে ঘুরতেছে এটা আমাকে বের করতে হবে। এই জন্য মোটরের ক্ষেত্রে লেফট হ্যান্ড রুল ইউজ হয়। কারণ ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলে বলছে যদি আমার কাছে মধ্যমাটা কারেন্টের দিক দেওয়া থাকে এবং ফ্লাক্সের দিক দেওয়া থাকে তর্জনীতে। হ্যাঁ, হ্যালো, বুঝি নাই, কোশ্চেনটা বুঝি নাই। হ্যাঁ, এটা হ্যাঁ, মোটরের শেপটা আমাকে ঘুরতে হবে না, দিক নির্ণয় করতে বলতে কি, আমি যখন কারেন্ট সাপ্লাই দিব, সাপ্লাইয়ের অনুসারে তো আমাদের মোটর ঘুরবে নাকি। আমি যখন ইলেকট্রিক্যাল সাপ্লাই দেবো, সাপ্লাই অনুসারে মোটর অটোমেটিকলি মোটর কোন দিকে ঘুরবে সেটা আমার জানা থাকতে হবে না। আমি যে সাপ্লাই যদি আমি মোটরের সাপ্লাই দিচ্ছি, আমি যখন পজিটিভ নেগেটিভ উল্টায় দিব, অবশ্যই কি মোটরের শেপ উল্টা থেকে ঘুরবে না। এটা যখন আমরা দেই তখন তো মোটর একভাবে ঘুরতেই আছে, কিন্তু আমি যদি সাপ্লাই উল্টায় দিই তাহলে তো মোটর দিকে ঘোরা শুরু করবে। বা আমাদের ওই অনুসারে ওই অনুসারে কি মোটর উল্টা দিকে ঘুরতেছে, তার মানে কি ওই ফ্লেমিংয়ের রুলস অনুসারে ঘুরতেছে। ওটা আমরা এই জন্য আর তো আমরা তো জানি, আমি যখন মোটর তৈরি করা আছে, সেই তৈরি করা মোটরের সাপ্লাই যখন দিব আমরা, তো ওটা তো কোন একদিকেই ঘুরবে। কিন্তু যদি সাপ্লাই উল্টায় দিই দেখবো অন্য দিকে ঘুরতেছে, মানে উল্টা দিকে ঘুরতেছে, ঠিক আছে। কিন্তু ওটা ফ্লেমিংয়ের রুল অনুসারেই ঘুরতেছে। তাহলে আমরা সাধারণত তাহলে কি ডিসি জেনারেটরের ক্ষেত্রে অবশ্যই ফ্লেমিংয়ের কোন রুল লাগবে, রাইট হ্যান্ড রুলটাই লাগবে। তাহলে রাইট হ্যান্ড রুলটা আমি আবার বলতে চাইছি, লিখে দিই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি, আমি বুঝাইতে সুবিধা হবে। তাহলে আমি মোটরের সংখ্যাটা বুঝলাম।
এটাই বলছে আমাদের ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল। তা আমি যদি এখানে এখন কারেন্টের দিক নির্ণয় করতে চাই, তাহলে আমার এটা হচ্ছে আমাদের নর্থ পোল, এটা হচ্ছে আমাদের সাউথ পোল। নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফ্লাক্স কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তো আমি এই বরাবর কন্ডাক্টরটা রাখছি, এটা হচ্ছে সেই কন্ডাক্টর। এখন আমি এই কন্ডাক্টরকে ধরলাম আমি এই বরাবর ঘুরাচ্ছি, এই বরাবর কি করতেছি, ঘুরাচ্ছি। এখন আমি এই কন্ডাক্টর কারেন্টের দিক নির্দেশ করবো। তাহলে দেখো আমাদের কি এটা মনে করলাম নর্থ পোল এবং সাউথ পোল, এটা হচ্ছে সেই কন্ডাক্টর। এখন আমি ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল চিন্তা করবো। ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল কি, আমাদের ডান হাত দিতে হবে। তা ডান হাতে আমাদের কি রাখতে হবে, এটা হচ্ছে এটা সবসময় তর্জনী রাখতে হবে ফ্লাক্সের দিক। ফ্লাক্স কোন দিকে, নর্থ পোল থেকে সাউথ পোল, মানে কি এই পাশ থেকে এই পাশে যাচ্ছে। তার মানে এইবার তর্জনীটা অবশ্যই সেই ফ্লাক্সের দিকে রাখতে হবে। আমি তর্জন যদি ফ্লাক্সের দিকে রাখি, তাহলে এই মধ্যমা কোন দিক ডিরেকশন দিবে, মধ্যমা দিবে হচ্ছে আমাদের ঘূর্ণনের দিক। তাহলে আমি ঘুরাচ্ছি কোন দিকে, উপরের দিকে। তাহলে আমি যদি এটাকে উপরের দিকে ঘুরাই, আমি কি এই যে উপরের দিকে ঘুরাচ্ছি একদম ওই উপর বরাবর। আমি যদি এটা উপরের দিক ঘুরাই, এটা যদি আমাদের ফ্লাক্সের দিক নির্দেশ করি, তাহলে কারেন্ট কোন দিক প্রবাহিত হচ্ছে, ভিতরের দিক যাচ্ছে। তার মানে কারেন্টটা প্রবাহিত হচ্ছে ভিতরের দিক, মানে আমাদের ওই যে এই দিকে কারেন্টটা কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। সিমিলারলি ভাবে আমি যদি এটাকে উল্টে দিই, আমি এখন ফ্লাক্স তো সেম দিকেই রাখবে, আমি এখন ঘুরাবো উল্টা দিকে। তাহলে আমি উল্টা দিকে ঘুরানো মানে কি, আমি ফ্লাক্স তো চেঞ্জ করতে পারবো না, ফ্লাক্স নর্থ পোল থেকে সাউথ পোলের দিকেই যাচ্ছে। তার ফ্লাক্স যেভাবে আছে সেভাবেই রাখতে হবে, ফ্লাক্স এভাবে রাখছি। এখন ঘুরাচ্ছি কোন দিকে, নিচের দিকে, কারণ এটাকে যখন আমি নিচের দিকে ঘুরাবো, এভাবে নিচের দিকে ঘুরাচ্ছি, তাহলে নিচের দিকে ঘুরে কারেন্ট কোন দিকে, এটা হলো মধ্যমা। তাহলে মধ্যমা কোন দিকে যাবে, মধ্যমা আমার এইদিকে আসবে। তাহলে মধ্যমা কারেন্টটা কোন দিকে আসবে, এইদিকে আসা মানে হচ্ছে আমাদের কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে, এই দিক হবে। তাহলে এইভাবে আমি কি করতে পারবো, একটা কন্ডাক্টরে কারেন্টের ডিরেকশনটা দিতে পারবো, কারণ এই ডিরেকশনটা লাগবে। আমি যখন জেনারেটরের প্রিন্সিপাল বুঝাবো বা প্রিন্সিপালের দিকে যাবো, আমি যখন আমি এখানে কমিউটেটর লাগাবো বা কমিউটেটর লাগে কীভাবে ডিসি পাচ্ছি বা একটা জেনারেটর কীভাবে ভোল্টেজ উৎপাদন করতেছে, সেই বিষয়গুলো লাগবে। তাহলে কি কারেন্টের ডিরেকশনটা আমার লাগবে। তাহলে ফ্লেমিংয়ের সেই রাইট হ্যান্ড রুল অনুসারে আমি কারেন্টের ডিরেকশনটা পাবো একটা জেনারেটরের ক্ষেত্রে। তাহলে এই ফ্লেমিংয়ের রুলস অনুসারে আমাদের কি জেনারেটর ভোল্টেজ উৎপাদন হবে। তার মূলত জেনারেটর প্রথমে আদি অবস্থায় আমাদের অবশ্যই এসি ভোল্টেজ উৎপাদন। আমি এখানে যখন দেখবো বা প্রিন্সিপালে যখন যাবো, প্রিন্সিপাল দেখাবো, প্রথম বা আদি অবস্থায় জেনারেটর এসি সিগন্যালই পাচ্ছি। মানে আমাদের যখন আমি এখানে কমিউটেটর লাগাবো না বা নর্মাল অবস্থায় চিন্তা করবো বা এটা চিন্তা করতেছি, তো এ সবসময় কি দিবে, এসি সাপ্লাই দিবে। এসি সাপ্লাই দেওয়ার পরে আমি যদি এখানে একটা কমিউটেটর লাগাই, সাপোজ এখানে আমি যদি একটা কমিউটেটর লাগাই দিই, এখানে আমি একটা জাস্ট কমিউটেটর লাগাবো, এখানে একটা ব্রাশ লাগাবো। তাহলে ব্রাশ লাগাবো, তারপরে এখানে দেখবো আমরা এই যে এখানে কি হচ্ছে, ডিসি ভোল্টেজই পাচ্ছি। তার মানে শুধুমাত্র এই কমিউটেটরটাই কি করতেছে, ওই যে আমি ভিতরে যখন কনস্ট্রাকশন বুঝাইছিলাম সেই কনস্ট্রাকশনে বলছিলাম যা এই কমিউটেটরটাই শুধুমাত্র কি করতেছে, আমাকে ডিসিকে বা এসিকে কি করতেছে, ডিসি করতেছে। এই জন্য আমি সাপ্লাই কি পাচ্ছি, ডিসি পাওয়ার পাচ্ছি। কিন্তু মূলত জেনারেটরের ভিতরে আমাদের যে কাজটা হচ্ছে, সে এসি উৎপাদন করতেছে। এই জন্য জেনারেটরের ভিতরে কি লাগানো থাকে, একটা কমিউটেটর লাগানো থাকে, কমিউটেটরের সাথে একটা ব্রাশ, এই যে এখানে যে ব্রাশ লাগাচ্ছে সেই ব্রাশটা লাগানো থাকে, আর ভিতরে বেয়ারিংয়ের সাথে শ্যাফট লাগানো থাকে। তাহলে এখানে আমি কি পাচ্ছি, ডিসি মোটর পাচ্ছি। তো মূলত হচ্ছে এইভাবে ভোল্টেজটা কি হচ্ছে, উৎপাদন হচ্ছে। আর কারেন্টের ডিরেকশন আসতেছে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অনুসারে। কি বুঝতে পারছি কি আমাদের কিভাবে কারেন্টের ডিরেকশনটা আসে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অনুসারে? আচ্ছা, আমরা হচ্ছে এ পর্যন্ত যতটুকু বুঝলাম, এটা আমি এখনো প্রিন্সিপালে যাই নাই। হ্যাঁ, আমরা শুধুমাত্র বেসিক যে কনসেপ্টগুলো দেখলাম, একটা জেনারেটরের ভিতরে কিভাবে ভোল্টেজ আমরা উৎপাদন করবো আর কি। উৎপাদন করার জন্য যে বেসিক জিনিসগুলো আমাদের জানা থাকতে হবে, সেই জিনিসগুলো এই পর্যন্ত জানলাম আর কি। যে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল, লেফট হ্যান্ড রুল, তারপরে ফ্যারাডের ফার্স্ট ল, ফ্যারাডের সেকেন্ড ল, আমাদের লেন্জের ল, প্লাস হচ্ছে কিভাবে ভোল্টেজ উৎপাদন হয় সেই বিষয়গুলো, আর আমাদের কনস্ট্রাকশন, একটা ডিসি মেশিনের যে কনস্ট্রাকশন, সেই ডিসি মেশিনের কনস্ট্রাকশনগুলো আর কি দেখলাম। তো আমরা আজকে হচ্ছে এ পর্যন্ত, যেহেতু টাইম শেষ, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডিসি জেনারেটরের প্রিন্সিপাল থেকে শুরু করবো আর কি। হ্যাঁ, ডিসি জেনারেটরের প্রিন্সিপাল দেওয়ার পরে তারপরে, হ্যাঁ আরেকটু আমি বলিস, তারপর শেষ করি। প্রিন্সিপাল দেখার পরে আমাদের যে প্রকারভেদগুলো দেখছি, সেই প্রকারভেদগুলো নিয়ে কী করবো, আমরা আলোচনা করবো আর কি। হ্যাঁ, এখন হ্যাঁ বলো, শুনতেছি। ও, ফ্লাক্স কি জিনিস? ফ্লাক্স হচ্ছে বললাম তো নর্থ পোল এবং, আচ্ছা আমি এটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, টাইম আছে আজকে, ওভার হয়ে যাবে। আচ্ছা, টাইম শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের যে জুমের টাইম শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি এটা নিয়ে কালকে ফার্স্টে আলোচনা করবো, তারপরে হচ্ছে আমরা প্রিন্সিপালের দিকে যাবো। হ্যাঁ, আচ্ছা, এটা আমি কালকে ফার্স্টে আইসে এটা নিয়ে আলোচনা করবো, তারপর হচ্ছে প্রিন্সিপালে যাবো আর কি। হ্যাঁ, ওকে।